সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি চতুর্থ অধ্যায় শুরু করব তোমাদের পড়ানো। তো চতুর্থ অধ্যায় হচ্ছে তোমার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। দেখো, এই চতুর্থ অধ্যায় থেকে শুরু হয়েছে কিন্তু আমাদের প্রোগ্রামিং সেকশন। কাজেই এই অধ্যায়গুলো আমাকে একটু কনসেন্ট্রেশন বেশি করে দিতে হবে যাতে আমরা ভালো করে এটা শিখতে পারি। কেমন? তো আসো, আমাদের এইখানে আমরা শিখব ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল। দেখো, ওয়েব ডিজাইনের পরিচিতি বলতে বোঝাচ্ছে ওয়েব জিনিসটা কি এই সম্পর্কে আমাদের জানতে হবে। ওয়েবসাইট কি, ওয়েবসাইট আমরা কিভাবে করি, ওয়েবসাইটে কি কি জিনিসগুলো থাকে, এই সমস্ত জিনিস আমাদের প্রথমে শিখতে হবে। দেন একটা ওয়েবসাইট করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমরা এখানে জানবো। তো এখানে তোমাদের এইচটিএমএল শেখানো হয়েছে। তো আজ আমি বেসিক কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন সম্পর্কে তোমাদের শেখাবো। তো আসো, প্রথমেই আমরা শুরু করি যে ওয়েব ডিজাইনের ধারণা, দ্যাট মিন্স কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন। দেখো, ওয়েব জিনিসটা কি এই সম্পর্কে আমাদের ফার্স্টে জানতে হবে। তো দেখো, যখন আমাদের এই কম্পিউটার প্রথমে আবিষ্কার হলো তখন আহ, সবাই কিন্তু এই কম্পিউটার ইউজ করতে পারতো না। যেখানে সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান আছে, মনে করো বড় বড় বিশ্ববিদ্যালয়, তারপর তোমার মনে করো গবেষণাগার, তারাই কিন্তু এই কম্পিউটার ইউজ করতো। এখন আমাদের প্রত্যেকটা বাড়িতে তোমাদের কাছে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, ডেস্কটপ আছে। কিন্তু যে সময় কম্পিউটার আবিষ্কার শুরু হলো তখন, বা এই কম্পিউটার আবিষ্কারের ইতিহাসের প্রথম দিকেই আসলে সবাই কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারতো না। সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয় তারা ইউজ করতো। এখানে তারা কি জন্য ইউজ করতো? সেখানে প্রচুর পরিমাণ হিসাব নিকাশ করার কাজেই কিন্তু এই কম্পিউটার ব্যবহার করা হতো। এবং গবেষণায় লব্ধ যে ফলাফল আছে, তারপরে মনে করো কালেকশন, ডেটা কালেকশন, স্টোর করা, মানে সংরক্ষণ করা এবং যাচাই বাছাই করার জন্যই কিন্তু তারা এই কম্পিউটার ইউজ করতো। মেইনলি তারা ইউজ করতো কি জন্য? তো তোমার হিসাব নিকাশ করার জন্য। দেখো, আমরা যে এখন যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলো কি হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করি? না, এখন কম্পিউটার ছাড়া আমাদের চলেই না। মানে সমস্ত কাজেই আমরা কিন্তু কম্পিউটার ব্যবহার করি। দেখো, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সমস্ত ক্ষেত্রেই আমরা কিন্তু কম্পিউটার ব্যবহার করি। কিন্তু তখন শুধুমাত্র হিসাব নিকাশ করাই ছিল মেইন তাদের টার্গেট। তো তাহলে দেখো, আমরা বললাম কি গুরুত্বপূর্ণ সরকারের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় আছে এবং মনে করো গবেষণাগার, তারাই কিন্তু এই কম্পিউটার ইউজ করতো। তো কম্পিউটার এই যারা ইউজ করতো, দেন কি করছে যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট করার এই প্রবণতা ক্রিয়েট হলো। মানে ধরো সরকার, বাংলাদেশের সরকারের সেনাবাহিনীদের কাছে একটা কম্পিউটার আছে এবং অন্য কান্ট্রির আরেকটা সেনাবাহিনীর কাছে একটা কম্পিউটার আছে, বা আমাদের দেশে মনে করো কারো এখানে আছে, ঢাকায় আছে, খুলনায় আছে। তো এই রকম ভাবে তারা কি করলো, এই কম্পিউটার আর এই কম্পিউটারের সাথে কানেক্ট করার একটা প্রয়োজনীয়তা সে উপলব্ধি করে। সেখান থেকে তৈরি হয় কি ইন্টারনেট। এবং অচিরেই যখন ইন্টারনেট কানেকশন মানে পেয়ে গেছে, একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যখন কানেক্ট দিয়েছে, তখন তার কানেক্ট কি জন্য দিছে? অবশ্যই ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য, বা মনে করো ডকুমেন্ট, এক জায়গার ডকুমেন্ট অন্য কম্পিউটারে পাঠানোর জন্য। তো এই যে মানে অচিরেই তাদের ধারণা হলো যে কম্পিউটারের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সফার করার এই চাহিদা ক্রিয়েট হলো। এই চাহিদার থেকেই টিম বার্নার্স-লি তিনি সর্বপ্রথম কি করেন, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডকুমেন্ট পাঠানোর জন্য একটা একটা প্রস্তাব দেন। কিন্তু উনি বলেন আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডকুমেন্ট বা ফাইল পাঠানোর একটা প্রস্তাব করেন। ঠিক আছে? উনি কিন্তু এক সুইজারল্যান্ডের সিইআরএন নামক একটা গবেষণাগারে কর্মরত ছিলেন। তিনি প্রস্তাব করেন কি, তার ধারণা ছিলেন, উনি ভাবছিলেন যে আহ, সমস্ত দেশের বিজ্ঞানীরা যেন তাদের নিজেদের দেশে বসেই সিইআরএন নামক যে প্রতিষ্ঠান আছে, ওদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে ইনফরমেশন নেবে। যেমন ধরো, আমরা এখন গুগলে কি করি,
তুমি যেখানেই থাকো না কেন গুগলের থেকেই ইনফরমেশন নিতে পারো। উনি কিন্তু এই সমস্ত ধারণা করছিলেন। তিনি চাইছিলেন যে একেবারেই শত শত পৃষ্ঠা ডকুমেন্ট ডাউনলোড না করে কি চাইছিলেন, উনি যার যে পৃষ্ঠাগুলো দরকার সেই সমস্ত পৃষ্ঠাগুলো শুধুমাত্র ডাউনলোড করবে। এবং মনে করো একটা পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠার সাথে অন্য একটা পৃষ্ঠার দরকারি একটা পৃষ্ঠা, তখন উনি বললেন যে এইখানে এক পৃষ্ঠার সাথে অন্য একটা পৃষ্ঠার লিঙ্ক করা থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। তার মানে কি, উনি বলছিলেন যে যার যে পৃষ্ঠা দরকার হবে সেই পৃষ্ঠা ডাউনলোড করবে, এবং প্রয়োজনীয় যে আরেকটা পৃষ্ঠা থাকতে পারে সেই পৃষ্ঠায়, এই পৃষ্ঠায় একটা লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে ওই পৃষ্ঠায় চলে যাবে। এবং যার যে পৃষ্ঠাগুলো দরকার শুধুমাত্র সেই সমস্ত পৃষ্ঠাগুলো ডাউনলোড করবে। এবং দেখেন পরবর্তীতে উনি এই যে তথ্যগুলো একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাচ্ছেন, এই পাঠানো লিখিত তথ্যের একটা নাম দেন, সেটাকে আমরা কি বলি, হাইপার টেক্সট। ভালো করে শুনবে যে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো লিখিত তথ্যের নাম দেন কি, হাইপার টেক্সট। আর এই হাইপার টেক্সটগুলো খুঁজে পাওয়ার জন্য যে অ্যাড্রেস ব্যবহার করা হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস, তাকে আমরা বলবো হাইপার লিঙ্ক। কেমন, হাইপার টেক্সট হাইপার লিঙ্ক পড়লাম। এখন এই হাইপার টেক্সট ব্যতীত আমাদের দেখো অনেক কিছু আমরা সেন্ড করি, যেমন ধরো ছবি পাঠাই, অডিও পাঠাই, ভিডিও পাঠাই, অ্যানিমেশন পাঠাই, এই ইনফরমেশন কিন্তু আমরা সেন্ড করি। এই জাতীয় তথ্যকে উনি একটা নাম দেন কি, হাইপার মিডিয়া। তাহলে দেখো আমরা কি পড়লাম, হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক এবং হাইপার মিডিয়া। হাইপার টেক্সট হচ্ছে পাঠানো লিখিত তথ্যের নাম দেন, এই হাইপার টেক্সটগুলো খুঁজে পাওয়ার জন্য যে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করা হবে তাকে আমরা বলবো হাইপার লিঙ্ক, এবং হাইপার টেক্সট ব্যতীত যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে বলবো কি, হাইপার মিডিয়া। কেমন, খুবই গুরুত্বপূর্ণ টপিক, বিষয় এটা কিন্তু মাথায় রাখবেন। তিনি 1989 সালে 1989 সালে কিন্তু উনি এই কাজগুলো করেন, এবং তিনি চিন্তা করেন যে এমন একটি ওয়ে বের করতে হবে যেখানে মাউস দিয়ে ক্লিক করলেই তোমার কি করবে, একটা পেজ থেকে অন্য, মানে হাইপার টেক্সটগুলো হাইপার লিঙ্কে ক্লিক করবেন এবং হাইপার টেক্সটগুলো খুঁজে পাবেন। এমন একটা ওয়ে বের করতে হবে উনি ধারণা করলেন। 1990 সালে উনি ওনার সহকর্মীদের সহযোগিতায় কিন্তু এই ধারণাটার আরেকটা মানে ভালো রূপদান দেন, এবং এই যে উনি যে ধারণাটা করছিলেন এর ধারণা থেকে আরেকটু উন্নত মানের ধারণা নিয়ে হাজির হন, এবং উনি তৈরি করেন ওয়েব ব্রাউজার। দ্যাট মিনস নিজের কম্পিউটারে ওয়েবের এই ইনফরমেশনগুলো দেখার জন্য উনি একটা সফটওয়্যার তৈরি করেন, যার নাম দেন কি, তোমার ওয়েব ব্রাউজার। দেখো এই সমস্ত এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের আজকের এই ওয়েব। দেখো বর্তমানে হাজার হাজার ওয়েবসাইট আছে, এই হাজার হাজার ওয়েবসাইটগুলো আমাদের নিজেদের কম্পিউটারে দেখার জন্য বা ব্রাউজ করার জন্য যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলি ওয়েব ব্রাউজার। দেখো বিভিন্ন কোম্পানি কিন্তু এই ওয়েব ব্রাউজার তৈরি করছে, যেমন মনে করো মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, এগুলো কিন্তু আমরা কি বলি, ওয়েব ব্রাউজার। তাহলে এগুলো আমাদের পড়তে হবে। তো আসো আমাদের এইখানে কি বলা হয়েছে, দেখো কম্পিউটার ইতিহাসের প্রথম যুগে শুধু বড় বড় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে প্রচুর পরিমাণ হিসাব নিকাশের দরকার হতো, গবেষণার তথ্য যাচাই বাছাই করার জন্য এবং সংগ্রহ করা এবং সংরক্ষণ করার কাজেই কম্পিউটারগুলো ব্যবহার করা হতো। এর কিছুদিন পরে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য একটা চাহিদা ক্রিয়েট হলো, এবং তৈরি হলো আস্তে আস্তে তৈরি হলো কি, ইন্টারনেট। বিভিন্ন ধরনের ডকুমেন্ট, এইবার যখন ইন্টারনেট আসছে তখন বিভিন্ন ধরনের ডকুমেন্ট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের স্থানান্তরের, মানে ট্রান্সফার করার একটা চাহিদা ক্রিয়েট হয়। এই চাহিদা থেকে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দ্যাট মিনস ওয়েব, তৈরি করেন। তখন তিনি সুইজারল্যান্ড CERN নামক একটি গবেষণাগারে কর্মরত ছিলেন। এটা কিন্তু MCQ এর একটা কোশ্চেন, মাথায় রাখবে। 1989 সালে তিনি এমন একটি ওয়েবের ধারণা প্রস্তাব করেন যার মাধ্যমে IP অ্যাড্রেস ব্যবহার করে
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডকুমেন্ট পাঠানো যাবে। দেখো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। টিমের ধারণা ছিল ওয়েবের মাধ্যমে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যেন নিজেদের দেশে বসেই কি CERN এর কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কথাগুলো। তিনি প্রস্তাব করেন একেবারে শত শত পৃষ্ঠার ডকুমেন্ট ফাইল ডাউনলোড না করে, দেখো আমি তোমার কলেজের যদি মনে করো তুমি বিজ্ঞান বিভাগের ইনফরমেশন জানতে চাচ্ছ, তখন কি করা হতো, সম্পূর্ণ ফাইল মানে ওই কলেজের যত ডিপার্টমেন্ট আছে সমস্ত কিছু একসাথে পাঠাই দেওয়া হতো। কেমন? কিন্তু আমার তো আর্টসের ডিপার্টমেন্ট সম্পর্কে জানার দরকার নেই বা কমার্স সেকশন সম্পর্কে জানার দরকার নাই, আমি কি সম্পর্কে জানবো, সায়েন্স ডিপার্টমেন্ট সম্পর্কে জানবো, তাহলে ওইটাই পাইলেই আমার যথেষ্ট। তাহলে একটা পৃষ্ঠার জন্য আমার শত শত পৃষ্ঠা ডাউনলোড করতে হতো। তো উনি বললেন তিনি একেবারে শত শত পৃষ্ঠার ডকুমেন্ট ফাইল ডাউনলোড করার ব্যবস্থা না করে সব পৃষ্ঠা আলাদা আলাদাভাবে যেন ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায়, তাতে করে একটি একটি পৃষ্ঠার অন্য অন্য দরকারি পৃষ্ঠার লিঙ্ক দেওয়া থাকবে। যার যার যে সমস্ত পৃষ্ঠাগুলো দরকার হবে শুধুমাত্র সে সেই সমস্ত পৃষ্ঠাগুলো ডাউনলোড করবে। কেমন? তো এখানে বলা হয়েছে দেখো হাইপারটেক্সট, আমি অলরেডি বলছি যে হাইপারটেক্সট কি, যে পাঠানো লিখিত তথ্যের উনি একটা নাম দেন হাইপারটেক্সট। ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো লিখিত তথ্যের নাম কি, হাইপারটেক্সট। এটা ডেফিনেশনটা মাথায় রাখবা। হাইপারলিংক কি বলছে, হাইপারটেক্সট গুলো খুঁজে পাওয়ার জন্য যে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করব তাকেই আমরা বলবো হাইপারলিংক। আর হাইপার মিডিয়া কাকে বলছিলাম, হাইপারটেক্সট ব্যতীত যে ইনফরমেশনগুলো আছে, যেমন ধরো অডিও ভিডিও অ্যানিমেশন এই জাতীয় তথ্যকে আমরা বলবো হাইপার মিডিয়া। দেন দেখো টিম চিন্তা করেন এমন একটি উপায় বের করতে হবে যেমন লিঙ্কগুলোকে মাউস দিয়ে ক্লিক করলেই ব্যবহারকারী সেই হাইপার লিঙ্ক থেকে হাইপার টেক্সটগুলো খুঁজে পেতে পারবেন। 1990 সালে তিনি তার সহকর্মীদের সহায়তায় তার ধারণাটির একটা সুগঠিত রূপ দিয়ে পুনরায় ওনার প্রস্তাবটাকে তৈরি করেন। কেমন? ওয়েবের এই তথ্যগুলো কম্পিউটারে নিজের কম্পিউটারে বা অন্য কম্পিউটারে দেখার জন্য তিনি কি তৈরি করেন, একটা সফটওয়্যার তৈরি করেন যার নাম দেওয়া হয় কি, ওয়েব ব্রাউজার। দেখো ব্রাউজার ছাড়া আমি কি কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারি? পারি না। তোমার কম্পিউটার বলো আর মনে করো মোবাইল বলো, সবগুলোর জন্য কি লাগে, ওয়েব ব্রাউজার। তুমি যদি বলো যে স্যার ফেসবুকে ঢোকার জন্য তো আমি কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করি না, কি ব্যবহার করি, ফেসবুক লাইট। ফেসবুক লাইট দেখো একটা অ্যাপস তৈরি করেছে শুধুমাত্র ফেসবুক চালানোর জন্য। কাজেই ওটা মনে করো ওটা আমার এই বাংলাদেশি আমাদের মতন মানুষদের কি সহজ করার জন্য ওই অ্যাপসটা তৈরি করা হয়েছে, এই ছাড়া আর কিছু না। কিন্তু আমি ফেসবুক আমাদের কি কিসে চালাতে পারি, ব্রাউজারে কিন্তু চালাতে হয়। ওকে, তো বর্তমান ইন্টারনেটে যে অসংখ্য ওয়েবসাইট আছে সেগুলো নিজেদের কম্পিউটার থেকে দেখা বা ব্রাউজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারগুলোকে আমরা বলতেছি কি, ওয়েব ব্রাউজার। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ওয়েব ব্রাউজার তৈরি করছে, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোর, মাইক্রোসফট এজ, এই বিভিন্ন ধরনের কিন্তু ব্রাউজার আছে। দেখো আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি যে আমার কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ করা আমাদের টেক্সট বুক থেকে, কাজেই তুমি টেক্সট বুকটা অবশ্যই পড়বা। আমি টেক্সট বুকের একদম এখানে প্রত্যেকটা লাইন এইখানে আমি এই কনসেপ্ট অফ ওয়েব ডিজাইনে মোটামুটি নিয়ে আসছি। কাজেই তুমি ওইখান আমার ক্লাসটা দেখো এবং ক্লাস লেকচার দেখার পরেই তুমি বইটা নিয়ে একটু পড়বে, আশা করি তুমি খুব ভালোভাবে শিখতে পারবে। ওকে, নেক্সট দেখো ওয়েব পেজ কি। ওয়েব পেজ আমরা বলতেছি, দেখো ওয়েব পেজ হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডকুমেন্ট। মানে ডকুমেন্ট মানে কি, মনে করো তুমি কোনো কিছু লেখছো, এখন এখানে কি লিখতে পারো, মানে কি থাকতে পারে এই পেজটায়, তুমি কিছু লেখা লিখতে পারো, বড় জোর একটা ছবি এঁকে দিতে পারো, এই ছাড়া কিন্তু আর তেমন কিছু করা যায় না। কিন্তু ইলেকট্রনিক্স ডকুমেন্টসে কি করা যায়, দেখো আমাদের কোনো একটা ওয়েবসাইটে আমরা দেখি অডিও আছে, ভিডিও আছে, অ্যানিমেশন আছে, লেখা আছে, ছবি আছে, বিভিন্ন জিনিস আমরা রাখতে পারি। তো এই যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক্স ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। সার্ভার কি, সার্ভার মনে করো একটা কম্পিউটার, সেই কম্পিউটারে একটা বিশেষ
রকমভাবে তৈরিকৃত একটা কম্পিউটার, যেখানে আমাদের ওয়েবসাইটগুলো রাখতে হয়। যাই হোক, রাখা হয় এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে এই যে কোনো জায়গা থেকে আমার এই পেজটা দেখতে পারে। তাহলে একেই আমরা বলতেছি ওয়েব পেজ। ওয়েব পেজে কি থাকে? টেক্সট থাকে, ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে, এই বিভিন্ন ইনফরমেশন থাকে। এরপরে দেখো ওয়েবসাইট কাকে বলতেছি। ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অধীনে বা একই নামের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত একাধিক পেজকে, ওয়েব পেজকে আমরা বলতেছি কি একটা ওয়েবসাইট। দেখো ফেসবুক, তুমি যদি ফেসবুকে যাও, ফেসবুকে দেখবা অনেকগুলো পেজ আছে এবং রিলেটেড পেজ। ওই পেজের ভিতরে মিষ্টির দোকানের পেজ নাই, বিষয়টা বুঝছো? তার মানে রিলেটেড হতে হবে। মনে করো তোমার একটা শাড়ির দোকানের একটা ওয়েবসাইট আছে, তো শাড়ির দোকানের ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র শাড়ি রিলেটেড পেজগুলো থাকবে, এই ছাড়া আর কিছু থাকবে না। ওইখানে রড সিমেন্টের পেজ থাকবে না, কেমন? তো এইখানে সেই জন্য বলছে একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে আমরা বলতেছি ওয়েবসাইট। মানে কতগুলো পেজের সমন্বয়ে তৈরি হয় কি একটা ওয়েবসাইট। আর ওয়েব পেজ কাকে বলতেছি? ওয়েব বা ইলেকট্রনিক্স ডকুমেন্টসকে আমরা বলতেছিলাম ওয়েব পেজ। আর ওই ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হচ্ছে একটা ওয়েবসাইট। যেমন ফেসবুক, ফেসবুক কি ডোমেন, এই ডোমেনের অধীনে অনেকগুলো পেজ রাখা হয়, এই পেজের সমষ্টিকে আমরা বলতেছি ওয়েবসাইট। এখন দেখো আইপি অ্যাড্রেস, আমরা দেখো টিম বার্নার্স-লি উনি বলছিলেন কি যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা ডকুমেন্ট সেন্ড করতে পারবো। তো এখানে দেখো আইপি অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মিনস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, মানে নেটওয়ার্কে বা ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটার বা যন্ত্রের বা ওয়েবসাইটের একটি অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা লাগবে। এই অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানাটাকেই আমরা বলতেছি কি আইপি অ্যাড্রেস। তার মানে কি ও ইন্টারনেটের সাথে কানেক্টেড যত ডিভাইস আছে, মনে করো তোমার বাসায় একটা এসি আছে যেটা তুমি বাইরের থেকে অফ করে দিতে পারো, ঠিক আছে? ওই তোমার এসিটা অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। আবার তুমি মনে করো তোমার বাসাতে একটা স্মার্ট টিভি আছে, এই স্মার্ট টিভিতে তুমি ইন্টারনেট চালাচ্ছ, এর জন্য কি এর একটা অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা আছে। তোমার মোবাইলের একটা অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা আছে, আদারওয়াইজ কিন্তু তুমি মোবাইল দিয়ে ইন্টারনেট চালাতে পারবে না। ক্লিয়ার? তো এইটাকে আমরা কি বলতেছি আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি IPv4, IPv4 অ্যান্ড IPv6। দেখো এইটা আমাদের টেক্সট বুকে খুব বিশালভাবে আলোচনা নেই, শুধুমাত্র বলা হয়েছে আইপি অ্যাড্রেসের অল্প একটু কথা বলা হয়েছে, কিন্তু আইপি অ্যাড্রেসটা আমাদের জেনে যাওয়াটাই ভালো, কাজেই আমি এখানে স্লাইডে রাখছি। ওকে ওকে, তাহলে দেখো এবার আমরা IPv4 সম্পর্কে একটু পড়াশোনা করব বা জানবো। তো IPv4 আমরা কাকে বলতেছি? তো IPv4 মিনস হচ্ছে IPv4। দেখো আইপি অ্যাড্রেসকে প্রকাশ করতে পারি আমরা তিনটি ওয়েতে। একটি হচ্ছে ডেসিমেল ফরম্যাটে, একটা হচ্ছে বাইনারি ফরম্যাটে, একটা হচ্ছে হেক্সাডেসিমেল ফরম্যাটে। তো একটা IPv4-এ একটা আইপি ক্রিয়েট করার জন্য আমাদের 32টা বিট ব্যবহার করা হয়। কতগুলো বিট? 32টা বিট। এই 32টা বিটের ভিতরে 4টা গ্রুপ করা হয়। কয়টা গ্রুপ? 4টা গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে আমাদের কয়টা করে বিট পড়বে? 8টা। এই জন্য এটাকে আমরা বলি একটা অক্টেট। 8টা বিট পড়ে, এই জন্য আমরা কি বলি? এটা একটি অক্টেট। তাহলে একটা অক্টেট আর একটা অক্টেটে পৃথক করা হয়েছে একটা ডট দ্বারা। কোনটা? IPv4-এ। তাহলে দেখো IPv4-এ মোট বিট কয়টা? 32টা বিট। কয়টা গ্রুপে বিভক্ত করছি? 4টা গ্রুপে। প্রত্যেকটা গ্রুপে কয়টা করে বিট পড়ছে? 8টা করে বিট। এই 8টা বিট পড়ছে বিধায় একে আমরা কি বলি? অক্টেট। একটা অক্টেট আর একটা অক্টেটকে পৃথক করেছি কি দ্বারা? ডট দ্বারা। যেমন ধরো এখানে 172.16
16.254.1। দেখো এই 172 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 8 বিটে লিখি তাহলে 10101100 আমরা এটা লিখতে পারি। 16 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হচ্ছে দেখো এখানে 1 হবে বাকিগুলো 0 হবে। তারপরে 254 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 1 on 1 মিন্স হচ্ছে 7টা 1 তারপরে একটা 0। এরপর 1 কে বাইনারিতে কনভার্ট করলে 00000 লাস্টে কত 1। কেমন? তো এইভাবে আমরা এটা ডেসিমেল ফরম্যাট, এটা বাইনারি ফরম্যাটে। এখন দেখো এখানে 255 যদি হতো তাহলে এইখানে আমরা 1 দিয়ে ফেলতাম। এখন 256 যদি হতো দেখো এখানে 1 2 4 8 16 32 64 128 256। দেখো যদি আমাদের 255 হতো তাহলে এগুলো সব আমরা 1 দিয়ে ফেলতাম। তাহলে কয়টা বিট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টা। এখন যদি 256 হতো মনে করো এখানে আছে 256, মনে করো 172.16.256.1 তোমাকে জিজ্ঞেস করলো এটা কি আইপি ভার্সন 4। এখন তুমি রেসপন্স কি করে করবা? মনে করো 256 কে বাইনারিতে কনভার্ট করতে গেলে এটাকে 1 দিতে হবে বাকিগুলো আমরা 0 দেব। তখন আমাদের এইটা প্রকাশ করার জন্য আমাদের কয়টা বিট লাগতেছে? 9টা বিট। কিন্তু আইপি ভার্সন 4 এ কি একটা অক্টেটে কি 9টা বিট থাকতে পারে? পারে না। সেই জন্য আমরা এটা বলবো এটা আইপি ভার্সন 4 নয়। কেমন? তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে এটা আইপি ভার্সন 4 কিনা ব্যাখ্যা করো। কেমন? তো এটা যেহেতু এটাকে প্রকাশ করার জন্য আমাদের কয়টা বিট লাগতেছে? 9টা বিট। এই জন্য এটাকে বলবো যে না, আমরা জানি আইপি ভার্সন 4 এ আমাদের একটা অক্টেটে থাকে 8টা বিট, কিন্তু এইটাকে প্রকাশ করার জন্য 9টা বিট লাগতেছে। এই জন্য এটা আইপি ভার্সন 4 নয়। ক্লিয়ার? আইপি ভার্সন 6 আসলে ইউজ খুব একটা হয় না, কাজে ওটা আমাদের বইতেও নাই, এটা নিয়ে আমরা ডিসকাস করব না। এরপরে আসো ডোমেন। ডোমেন কাকে বলে? দেখো এখানে মনে করো এটা একটা আমাদের আইপি, মনে করো এখানে 1.1.13.78.35 একটা আইপি। আইপি মিন্স কি? আইপি বলতে বোঝাচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, মানে ইন্টারনেটের সাথে বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত যতগুলো ডিভাইস আছে বা কম্পিউটার আছে বা মনে করো ওয়েবসাইট আছে, প্রত্যেকের একটি অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা আছে। এই অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানাকে আমরা বলতেছি আইপি অ্যাড্রেস। তাহলে এই আইপিটাও কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা হতে পারে। এইটা হচ্ছে ফেসবুকের অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেস। কারণ কম্পিউটার কিন্তু ফেসবুক বুঝবে না, কি বুঝবে? একটা সংখ্যা বুঝবে। সে কি সংখ্যা বুঝবে? বাইনারি সংখ্যা। কেমন? তাহলে এই সংখ্যা মানে কম্পিউটার কাজ করবে কি দিয়ে? একটা নাম্বার দিয়ে। সে কি নাম্বার? বাইনারি নাম্বার। কিন্তু বাইনারিটা আমরা খুব একটা ভালো বুঝি না, সেই জন্য আমরা ডেসিমেল ফরম্যাটটা বুঝি। তাহলে দেখো এই www.facebook.com না লিখে তুমি যদি এই সংখ্যাটা লিখে দাও, এই আইপিটা লিখে দিয়ে ওয়েব ব্রাউজার ব্রাউজ করতে চাও তাহলে কিন্তু ফেসবুকে ঢুকবে। কিন্তু বর্তমানে সিকিউরিটি পারপাসে সাধারণত এরকম আইপি দিয়ে ঢোকা যায় না। কিন্তু এইটাই কিন্তু ওয়েবসাইটের একদম রিয়েল আইপি। কেমন? তো আমরা এইটা দিয়েও ওয়েবসাইটে ঢুকতে পারি, ফেসবুকে ঢুকতে পারি, কিন্তু এটা একটা সংখ্যা ভিত্তিক একটা জিনিস। আর ডোমেন হচ্ছে কি? কোনো একটা নাম, যেমন www.facebook.com, ফেসবুকটা হচ্ছে ডোমেন। তাহলে এই জন্য বলছে ডোমেন হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। যেমন www.facebook.com এর পরিবর্তে 31.13.78.35 এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু আমরা ফেসবুকের ওয়েবসাইট ব্রাউজ করতে পারি। এখন কথা হচ্ছে মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার করবে না ডোমেন নেম ব্যবহার করবে? ডোমেন হচ্ছে কি টেক্সট ভিত্তিক, আর আইপি অ্যাড্রেস কি সংখ্যা ভিত্তিক। তাহলে মানুষ এই সংখ্যা, এইরকম একটা সংখ্যা মনে রাখা মানুষের পক্ষে সোটা। কাজেই মানুষ আইপি অ্যাড্রেসের পরিবর্তে কি ব্যবহার করবে? ডোমেন নেমটা ব্যবহার করবে। সেই জন্য বলছে মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেন ব্যবহার করে, কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক, তাই মনে রাখা কষ্টকর। কিন্তু ডোমেন টেক্সট অ্যাড্রেস
মনে রাখা সহজ, সেজন্য মানুষ আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেন নামটা ব্যবহার করে। দেখো ডোমেনের মনে করো এই যে আমরা লিখছি www.facebook.com এই যে ডোমেন নেমের সর্বশেষ যে অংশটা সেটাকে আমরা বলি টপ লেভেল ডোমেন। কি বলি? টপ লেভেল ডোমেন। দ্যাট মিনস কোনো একটা মানে অ্যাড্রেসের সর্বশেষ যে অংশটা থাকে তাকেই আমরা বলি টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেন দ্বারা বোঝা যায় প্রতিষ্ঠানটির ধরন এবং প্রতিষ্ঠানটি কোন দেশের সেটা বোঝা যায়। তাহলে যেমন ধরো এখানে .com আছে, কম বলতে বোঝাচ্ছে এটা একটা কমার্শিয়াল ওয়েবসাইট। কেমন? তো .edu থাকলে আমরা বুঝবো যে এটা এডুকেশনাল একটা ওয়েবসাইট। .org থাকলে বুঝবো এটা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন। তাহলে দেখো এই টপ লেভেল ডোমেনের আমরা দুইটা অংশ বলতে পারি, একটাকে বলি জেনেরিক আর একটা কান্ট্রি বেসিস। তাহলে জেনেরিক কোনগুলাকে বলতেছি? যেমন ধরো .com, .mil, .mil মানে মিলিটারি একটা প্রতিষ্ঠান, .edu মানে এডুকেশনাল একটা ওয়েবসাইট, .org নন প্রফিটেবল অর্গানাইজেশন, .mil মিলিটারি, এইরকম ভাবে। আর কান্ট্রি বেসিস কোনটা? .bd, মনে করো .bd আছে, দ্যাট মিনস এটা কি বাংলাদেশের একটা ওয়েবসাইট। .uk মানে একটা আমাদের ইউকের একটা ওয়েবসাইট, .pk পাকিস্তান, এইরকম ভাবে আমাদের থাকবে। তার মানে কি এই টপ লেভেল ডোমেন দ্বারা আমি বুঝতেছি ওয়েবসাইটের ধরন এবং ওয়েবসাইটটি কোন দেশের, এটা অবশ্যই মাথায় রাখবে। এরপরে দেখো ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। দেখো আমরা বলছি প্রতিটি ওয়েবসাইট, প্রতিটি তোমার ডিভাইসের একটি অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা আছে। কেমন? সেম স্টাইলে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের তাহলে কি আছে? একটা অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা আছে। এই অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানাকে আমরা বলতেছি কি? ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস। ইউআরএল এর মিনিং কি? ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা অবশ্যই মাথায় রাখবে। এরপরে দেখো ওয়েবসাইটের কাঠামো। দেখো কাঠামো বলতে কি বোঝাচ্ছে? দেখো আমরা বলেছি ওয়েবসাইট কি? একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, এই পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে সেটাকেই আমরা বলবো ওয়েবসাইটের কাঠামো। এই ওয়েবসাইটে যেমন ধরো আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গে যে পেজটা আমরা দেখতে পাই তাকেই আমরা বলি হোম পেজ। এখন হোম পেজের ভিতরে যে আমরা যদি কোনো একটা পেজে ক্লিক করি, মনে করো তোমার কলেজের একটা ওয়েবসাইট আছে, সেই কলেজের ওয়েবসাইটে তুমি ঢুকছো, ঢোকার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি হোম পেজ। এখন তুমি সায়েন্স ডিপার্টমেন্টে ক্লিক করলা, তাহলে সায়েন্স ডিপার্টমেন্টে ক্লিক করলে সায়েন্স ডিপার্টমেন্টের পেজে চলে যাবে, এটাকে আমরা বলবো মূলধারার পেজ। এখন এই মূলধারার পেজের পরে মনে করো সায়েন্স ডিপার্টমেন্টে গেছো, এখন এরপরে তুমি ম্যাথ সাবজেক্টে ক্লিক করলা, এখন ম্যাথ সাবজেক্টের ওইখানে স্যারদের নামটা আছেন বা স্যার সম্পর্কে আছেন, এই পেজটাকে আমরা বলবো উপধারার পেজ। দেখো তোমাদের ওয়েবসাইটের কাঠামোর ভিতরে আমাদের আগের যে সিলেবাস ছিল ওই সিলেবাসে কিন্তু আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে অনেক কিছু ডিসকাস করা হয়েছে, যেমন লিনিয়ার স্ট্রাকচার, ওয়েব লিঙ্কড স্ট্রাকচার, তারপরে ট্রি স্ট্রাকচার, তারপরে হাইব্রিড স্ট্রাকচার, এরকম ভাবে অনেক কিছু ডিসকাস করা হয়েছিল। যেহেতু তোমাদের বইতে এইটা নাই আমি সেজন্য ডিসকাস করতেছি না। কেমন? তো তোমরা যদি চাও অন্যান্য বই থেকে পড়ে নিতে পারো। এখন দেখো আমাদের ওয়েবসাইটের যে প্রকারভেদ ভিতরে আমাদের এইখানে কিন্তু স্ট্যাটিক এবং ডাইনামিক এই ওয়েবসাইটের কথা বলা আছে। স্ট্যাটিক আমরা কাকে বলতেছি? স্ট্যাটিক কথাটা হয়তো তোমরা শুনছো, স্ট্যাটিকের বাংলা মিনিং কি? স্থির। আর ডাইনামিক মিনস হচ্ছে চলমান। যেমন ধরো স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যান্ড ডাইনামিক ইলেকট্রিসিটি, তো স্থির বিদ্যুৎ এবং চল বিদ্যুৎ, এটা তোমরা পড়ছো। স্থির মানে কি? মনে করো তুমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলা, এই ওয়েবসাইটের কিন্তু কোনো চেঞ্জ নাই, হাজার বছর পর বছর চলে যাচ্ছে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। আসলে কি আমরা এই স্ট্যাটিক ওয়েবসাইট বলি সেই সমস্ত ওয়েবসাইট যেগুলোর কোনো পরিবর্তন নেই, বা আমরা সুন্দরভাবে বলতে পারি যে সমস্ত ওয়েবসাইটে আমরা কোনো ধরনের ইনপুট দিতে পারি না। ইনপুট দেওয়া মিনস কি? যেমন ধরো তুমি ফেসবুকে ঢোকো, ফেসবুকে যাওয়ার সময় কি করো? তুমি তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দাও না, এটা কি ইনপুট দেওয়া?
এবং তুমি মনে করো ফেসবুকে ঢোকার পরে স্ট্যাটাস দিতে পারো, কোনো মানুষের স্ট্যাটাসে কিন্তু তুমি কি করতে পারো, কমেন্ট করতে পারো, এই যে বিভিন্ন জিনিস ইনপুট দিতে পারো, তুমি তোমার ছবিটা রাখতে পারো। এইরকম ভাবে তুমি ইনপুট দিচ্ছ, সেই ইনপুট অনুসারে একটা কাজ করে দেয়, সেটা কি ডাইনামিক ওয়েবসাইট। আর যেটা করা যায় না যে সমস্ত ওয়েবসাইটে, তাকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। এবং এই সমস্ত স্ট্যাটিক ওয়েবসাইট করার জন্য শুধুমাত্র দুইটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, একটা হচ্ছে HTML আর একটা CSS। CSS আমরা কি সেটা পরবর্তীতে পড়বো। তার ডাইনামিক, এই যে এখানে বলছে যে ওয়েবসাইটগুলো বিভিন্ন তথ্য রাখা হতো এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেই পেজগুলো দেখতে পারতেন, শুধুমাত্র দেখতে পারতেন, ওইখানে কিছুই করা যেত না, শুধু দেখে চলে আসবে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে আমরা কি করব, কিন্তু ইনপুট দেব এবং সেই ইনপুট অনুসারে আমরা আউটপুট পাবো। আর এই ডাইনামিক ওয়েবসাইটগুলো করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এবং এইখানে ডেটাবেস ব্যবহার করা হয়। আর এইখানে কিন্তু স্ট্যাটিকে কোনো ডেটাবেস ব্যবহার করা হয় না। তো এইখানে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় যেমন PHP, পাইথন, জাভা, রুবি, ASP.NET, এই যে নামগুলো আমি এখানে দিয়েছি অবশ্যই পড়বা, কারণ এই নামগুলোই কিন্তু তোমার টেক্সট বুকে আছে। JSP, পাইথন, রুবি, C#, এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তোমাদের এইখানে এই বইতে এই 3টা 4টা উল্লেখ করছে, কাজেই এগুলো অবশ্যই মুখস্থ করবা। এরপরে দেখো, একটা ওয়েবসাইটের দুইটি অংশ থাকে, একটাকে আমরা বলি সার্ভার আর একটাকে বলি ক্লায়েন্ট। সার্ভার মানে কি, যেখানে আমি রাখছি আমার ওয়েবসাইটটা, আর ক্লায়েন্ট বলতে কি, আমি মনে করো আমি যে ব্রাউজ করব, আমি এই ব্যক্তি, তার মানে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে দুইটি অংশ থাকে, একটা সার্ভার একটা ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট সফটওয়্যার কি করে, ব্যবহারকারী ইনপুট নিয়ে তার কাছে চলে যাবে, সার্ভারের কাছে যাবে, একে আমরা বলবো রিকোয়েস্ট। আর ওই রিকোয়েস্ট অনুসারে দেখবা তোমাকে পেজগুলো পাঠাচ্ছে, এটাকে আমরা বলবো রেসপন্স। তার মানে কি, প্রত্যেকটা ওয়েবসাইটে দুইটি অংশ থাকে, একটা আছে ক্লায়েন্ট, একটা তোমার কি সার্ভার, মাথায় রাখবে। এরপরে দেখো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট আমরা কাকে বলতেছি, দেখো আমাদের ক্লায়েন্ট অংশে মনে করো তুমি একটা ফর্ম ফিল আপ করতেছো কোনো একটা ওয়েবসাইটে ঢুকে, এখন তো ওইখানে তোমার জন্ম নিবন্ধনের একটা ফিল্ড আছে, তুমি সেখানে ওখানে বলা আছে যে 17 ডিজিট এখানে ফিল আপ করতে হবে। এখন তুমি দুর্ভাগ্যক্রমে বা ভুলক্রমে কি করছো, 16টা ডিজিট ফিল আপ করেছো, আর একটা তুমি ভুলে গেছো দিতে দেও নাই। তখন তুমি সবকিছু ফিল আপ করছো, ফিল আপ করার পরে সাবমিট দিয়ে দিছো। সাবমিট দিলে ও সার্ভারে যে কি করছে, চেক করছে যে এখানে 17 ডিজিট আছে কিনা। তো দেখলো যে না, 17 ডিজিট নাই, কত আছে, 16। তখন তোমাকে আবার ব্যাক করে বলবে যে তোমাকে আবার প্রথম থেকে আবার ইনপুট দিতে হবে, কেমন। কাজেই এই যে ঝামেলাটা মেটানোর জন্য আমাদের কোথায় যে চেক করতেছে, সার্ভারে, কিন্তু সার্ভারে চেক না করে এই কাজটা ক্লায়েন্ট অংশে করে ফেলানো যায়। দ্যাট মিনস তুমি যখনই ইনপুট দিচ্ছিলা তখন যদি 16 ডিজিট দাও, তখন সেটা রেড মার্ক করে দেবে, যে সে নিজেই ওইখানেই চেক করে ফেলবে, সার্ভারে যে চেক করার দরকার নাই, সে ক্লায়েন্ট অংশে চেক করবে। এই চেক করার জন্য যে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তাকেই আমরা বলতেছি জাভাস্ক্রিপ্ট, কেমন। তো এইটা আমাদের আজকের এই সিলেবাস, মানে আমি যেটা নিতে চাইছিলাম আজকের ক্লাসে, শুধুমাত্র ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট সম্পর্কে আমি কিন্তু আলোচনা করতে চাইছিলাম। এর পরবর্তীতে আমাদের দেখো এই যে ল্যাঙ্গুয়েজ সেটা শুরু হবে, যেটা কি HTML এবং CSS দিয়ে শুরু করব। দ্যাট মিনস আমি HTML শেখা শুরু করব নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাস অবশ্যই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিস, কাজেই মিস করা যাবে না। তো আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমাদের বলবো আমার টেক্সট বুকটা পড়বা। টেক্সট বুকটা পড়লেই দেখবা এই সম্পর্কে অবশ্যই তোমার জানা হয়ে যাবে। এখানে তোমাদের টেক্সট বুকে যে দেখবা কনসেপ্ট অফ ওয়েব, এটা পড়লেই মোটামুটি যথেষ্ট হবে। তো ঠিক আছে, ভালো থেকো, নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে। তো আমার ক্লাসটা অবশ্যই মানে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।